দর্শক স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ফারহান ফায়াজ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। ফায়াজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন। গেল ১৮ জুলাই ধানমন্ডির পুরনো ২৭ নম্বর সড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে ধানমন্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্য এলাকায়। সেই সময় নিহত হন ফারহান ফায়াজ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ সদস্য আমির আলী ও সুজন চন্দ্র রায়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমুরি আদালত ২ এর বিচারক এ আদেশ দেন। এর আগে সকাল ৯:৩০টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আদালতে নেওয়া হয়। এ সময় মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলীর আইনজীবী আদালতকে জানান, আসামিরা নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী সহ সকলের নাম ঠিকানা জানতে ওই ২ জনকে রিমান্ডে আনার সুপারিশ করেন বাদীপক্ষের আইনজীবী। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড দিয়েছেন। খুলনায় নির্মাণাধীন কর ভবনের ৫ম তলা থেকে পড়ে গিয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাব্বি, আশরাফুল ও মামুন। নির্মাণ শ্রমিকরা সকাল থেকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এক পর্যায়ে ৩ জন পা পিছলে মাথা থেকে নিচে পড়ে যান। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ৩ জনকেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এখনও সচল হয়নি। পুরোপুরিভাবে বন্ধ আছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিটের উৎপাদন। সোমবার সকাল ৯টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ৩য় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে থেকেই অন্য ২ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটটি বন্ধ রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটে উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৫,২০০ টন কয়লার প্রয়োজন। বর্তমানে বড় পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে প্রায় ২ লাখ টন কয়লা মজুত আছে। এই প্রথম বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটই বন্ধ হয়েছে। ফলে পার্বতীপুর উপজেলা সহ উত্তরাঞ্চলের ৮ জেলায় ব্যাপকভাবে লোডশেডিং চলছে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে। তবে অভ্যন্তরীণ কিছু দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় সকালে ৪০টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে সোমবার বন্ধ হওয়া ৬০টি কারখানায় সকাল থেকে কাজ চলছে। বাকি ১৯টির সাথে বন্ধের তালিকায় যোগ হয়েছে নতুন ২১টি কারখানা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুরে এবারের ভয়াবহ বন্যায় অবকাঠামো ও ফসল সহ খামারিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও ৫ লাখ গৃহপালিত পশু পাখি বন্যা কবলিত রয়েছে। এতে খামারি সহ গৃহস্থরা বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়েছেন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা আর ভয়াবহ জলাবদ্ধতায় দীর্ঘমেয়াদী বড় ক্ষতির মুখে পড়েছে লক্ষ্মীপুরবাসী। পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় ২ লাখ পশু পাখি, যার মধ্যে হাঁস মুরগির সংখ্যা ১,৫৯,০০০-এর বেশি। নষ্ট হয়েছে পশু পাখির দানাদার খাদ্য, ঘাস ও খড়। এ অবস্থায় দিশেহারা খামারিরা। প্রায় ৪০ লাখ টাকার মোরগগুলোর নিচের থেকে উপরে উঠাইছি, এরপরে আবার উঠাইছি, উঠানোর পরে মোরগ জাঁতা খাই, অনেক মোরগ মারা গেছে। চারদিকে পানি, এই ময়লার কারণে গ্যাস হয়ে প্রতিদিন ১০-১২টা করে মোরগ মারা যেতেছে। প্রায় এই পর্যন্ত আমার প্রায়
600-700 মোরগ মারা গেছে এবং সমস্ত মোরগ অসুস্থ হয়ে গেছে। 15টার মধ্যে একটা মারা গেছে অসুস্থ হইয়া, আরও 3টা গরু অসুস্থ আছে, একটা হওয়ার থেকে উঠতে পারে না। ধরেন আমরা বাজার থেকে কোনো খানাপিনা আনতে পারতেছি না, গাড়ি ঘোড়া চলে না। জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, পশু খাদ্য নষ্ট হয়েছে 2.5 কোটি টাকারও বেশি। খাওয়া দাওয়া তো নাই, কারণ সব তো ডুবে গেছে পানি বন্যায়। তারপরে এখন বসে টসে খাবাই কোনো রকম যান বাঁচাইতেছি। 2000 মুরগি ছিল, কিন্তু আমার মুরগিগুলো সবই পানিতে তলাইয়া মারা গেছে। এখন যে সামনে কিভাবে চলবো বা কি করবো এরকমের কোনো নাই। ইতিমধ্যে প্রায় 14,000 হাঁস মুরগিকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রায় 11 কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে। ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, প্রত্যেক উপজেলায় 1 লক্ষ টাকা করে বিভাজন করা হয়েছে। বন্যায় 5 শতাধিক পোল্ট্রি খামারের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা, যার প্রভাব পড়েছে বাজারেও। দীপ্ত বার্তাকক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে 39 দিন পর গত 27 আগস্ট মারা যান মাগুরার সোহান শাহ। সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা তার পরিবার। তবুও বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখতে চান সোহানের মা বাবা। আমাদের মাথায় হাত দিয়ে কয়ে গেছিল, তুমি টেনশন করো না শম্পা, আমি ফিরে আসবো না, আমার কিচ্ছু হবে না। আমার এই মাথায় হাত রাখার মানুষটা আসতে লাগিল, আমি কি করবো এখন? মৃত্যুর আগে স্বামীর শেষ কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েন সোহানের স্ত্রী। আমি আর কি বিচার যাবো, আমার স্বামী কি ফিরে আসবে? আমার স্বামী যে কোনো মূল্যে আমার স্বামীর যদি ফিরাই দিত। গত 19 জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান। চিকিৎসাধীন ছিলেন ঢাকার সিএমএইচে। স্বজনরা জানান, সোহানকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, কিন্তু সেই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যায়নি। ঢাকায় যতগুলো হাসপাতাল ছিল আমি প্রত্যেকটা হাসপাতালে নিয়ে গেছি, করছি। তারা আমারে বলছে যে উপরের থেকে নির্দেশ আছে, গুলি খাওয়া রুগী ভর্তি নেওয়া যাবে না। ওরা সিএমএসে ভর্তি অবস্থায় অপারেশন টেবিলে মারা যায়। সোহানের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুরে। কাজ করতেন একটি পোশাক কারখানায়। এখন সন্তানকে হারিয়ে দিশেহারা তার মা বাবা। আমার ছেলে তেমনি মরিনি, গুলি খেয়ে মরেছে, তার বিচার চাই আমি। যারা গুলি করেছে তাকে বিচার চাই। ভালো টাকায় বেতন পাইতো আমার ছেলে, সেইভাবে আমাদের সংসার চলতো। শেখ হাসিনার কারণে আমার ছেলে গুলিবদ্ধ হয়ে মারছে, তাদের বিচার চাই। শুধু সোহান নয়, বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে সকল নিহতের বিচারের দাবি জানান তার পরিবারের সদস্যরা। দীপ্ত বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এ বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিস কেমন করেন তা দেখতে চোখ রাখবেন কোটি কোটি দর্শক। ফিলাডেলফিয়ার কনস্টিটিউশন সেন্টারে শুরু হবে এই বিতর্ক। এটি সরাসরি সম্প্রচার করবে আয়োজক এবিসি নিউজ। এরই মধ্যে বিতর্কের কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। 2টি বিরতি সহ 90 মিনিট চলবে অনুষ্ঠান। নিউ ইয়র্ক টাইমস বলছে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে। সংস্থাটির জরিপ মতে বিতর্কে ট্রাম্পের জয়ের সম্ভাবনা 48% আর 47% জয়ের সম্ভাবনা আছে কমলা হ্যারিসের। ক্যান্সার মুক্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। স্থানীয় সময় সোমবার এক ভিডিও বার্তায় কথা জানিয়েছেন প্রিন্সেস অব ওয়েলস। চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করেই সবার অন্তরালে চলে যান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। গুঞ্জন উঠে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর গেল মার্চে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার কথা প্রকাশ করেন কেট। দীর্ঘ কয়েক মাস চিকিৎসার পর কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার মুক্ত হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী। এই ছিল আমাদের নিউজ আপডেট। আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।